শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আদনানস একাডেমিতে তোমাদেরকে বরাবরের মতো স্বাগতম। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ন্যারেশন বা উক্তি এই টপিকটা নিয়ে। আমি আমার তিনটা প্রিভিয়াস লেকচারে তোমাদের সামনে কিছু ইনস্ট্রুমেন্টের প্রবলেম থাকার কারণে হাজির হতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে ট্রাই করব যাতে এভাবে সামনে এসে তোমাদের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করতে পারি। সো I hope you all keep me in your prayer. Now let's come to the point. Narration. Narration শব্দ অর্থ হচ্ছে উক্তি। এই ন্যারেশনটা বক্তা এবং শ্রোতার মধ্যে ঘটবে, অর্থাৎ বক্তা এবং শ্রোতার মধ্যে পারস্পরিক যে কনভারসেশনটা ঘটে তাকে আমরা মূলত স্পিচ, ন্যারেটিভ স্টাইল, ন্যারেশন কিংবা কনভারসেশন বলে অভিহিত করতে পারি। এখন ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ন্যারেশন কয়জন ব্যক্তির মধ্যে ঘটে। আমি এখানে লিখে রাখছি ন্যারেশন টেকস প্লেস অ্যামং 3 পারসনস। আই মিন ন্যারেশন তিনজন ব্যক্তির মধ্যে ঘটবে। তো এই ফার্স্ট ওয়ান হচ্ছে স্পিকার, সেকেন্ড ওয়ান লিসেনার, থার্ড ওয়ান রিসিভার। স্পিকারের কথাটা শোনার সাথে সাথে লিসেনার যখন তার প্রথম ব্যক্তির কথাটা তৃতীয় ব্যক্তিকে গিয়ে বলবে, তখন আলটিমেটলি স্পিকারের কথাটা যে রিসিভ করবে সে হবে রিসিভার, আর ও ফার্স্ট ব্যক্তির কথাটা সেকেন্ড পারসন যখন থার্ড পারসনকে গিয়ে যখন ইনফর্ম করবে তখন লিসেনারের নিকনেম হবে রিপোর্টার। দ্যাট মিন্স আলটিমেটলি আমরা বলতে পারতেছি ন্যারেশন টেকস প্লেস ইন বিটুইন অ্যামং 3 পারসনস। ন্যারেশন তিনজন ব্যক্তির মধ্যে ঘটবে। আই হোপ ইউ গেট ইট। নাও স্পিকার এবং লিসেনারের মধ্যে ডিরেক্ট বা সরাসরি প্রত্যক্ষভাবে যে কনভারসেশন বা যে কথোপকথন হয় ওটাকে আমরা ডিরেক্ট বলবো, ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ বলা হয়। এখন ডিরেক্ট স্পিচ থাকাকালীন সময়ে স্পিকার এবং লিসেনারের মধ্যে যে কনভারসেশনটা হয় ওটাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ বলবো। আবার এই ডিরেক্ট ন্যারেশনের মধ্যে যে রিপোর্টেড স্পিচ বা যে কথাটা থাকবে সেই কথাটা লিসেনার যখন তৃতীয় কোনো ব্যক্তিকে গিয়ে যখন ইনফর্ম করবে তখন লিসেনারের নাম হয়ে যাবে রিপোর্টার। সো উই ক্যান সে দ্যাট ন্যারেশন তিনজন ব্যক্তির মধ্যে ঘটছে, স্পিকার, রিপোর্টার এন্ড রিসিভার। তাহলে আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে বা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি বলবা ন্যারেশন কয়জন ব্যক্তির মধ্যে ঘটে? ন্যারেশন তিন ব্যক্তির মধ্যে ঘটে, স্পিকার, রিপোর্টার, রিসিভার। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে ন্যারেশন কয়ভাবে ঘটে? তো আমি লিখলাম ন্যারেশন টেকস প্লেস ইন 2 ওয়েজ। ন্যারেশন দুইভাবে ঘটে, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। স্পিকার এবং লিসেনারের মধ্যে ডিরেক্ট যে কনভারসেশনটা হয় বা ডিরেক্ট যে স্পিচটা ঘটে ওটাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বলবো। এরপর লিসেনার যখন রিপোর্টারে কনভার্ট হয়ে যায় তখন ফার্স্ট ব্যক্তির কথাটা, আই মিন স্পিকারের কথাটা আলটিমেটলি থার্ড পারসনের কাছে গিয়ে পৌঁছায়। ঠিক তখনই লিসেনার থেকে রিপোর্টার হয়ে যায় এবং প্রথম ব্যক্তির কথাটা তৃতীয় ব্যক্তি গ্রহণ করে বলে একে বলা হয় রিসিভার। সো ফাইনালি উই ক্যান সে দ্যাট ন্যারেশন তিনজন ব্যক্তির মধ্যে ঘটে। ওকে, এখন এই রিপোর্টার এবং রিসিভারের মধ্যবর্তী অঞ্চলে যে কথাটা হয় ওটাকে আমরা বলবো ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে আমরা এই দুটো পয়েন্ট বুঝতে পারছি। এখন 2 ways to identify either the narration is direct or indirect। অর্থাৎ ন্যারেশনটা ডিরেক্ট আছে নাকি ইনডিরেক্ট আছে সেটা বোঝার জন্য আমাদের দুটো উপায় আছে। একটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মধ্যবর্তী অঞ্চলে একটা কমা থাকবে এবং রিপোর্টেড স্পিচের অবশ্যই ইনডাইরেক্ট কমা থাকবে। এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন চেনার উপায় বা শনাক্ত করার উপায়। এরপর যে ন্যারেশনে বা যে স্পিচে কোন ধরনের পাঞ্চুয়েশন মার্ক থাকবে না ওটাকে আমরা বলবো ইনডিরেক্ট ন্যারেশন। ফর এক্সাম্পল আমরা বলতে পারি হাসান said to me I am ill। হাসান আমাকে বলেছিল যে I am ill, আমি অসুস্থ। তাহলে একটু খেয়াল করো, এখানে কমার আগের একটা ক্লজ আছে, কমার পরে একটা ক্লজ আছে। তো কমার আগের এই ক্লজটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব,
আর কমার পরের ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে ওটা হচ্ছে হাসানের কথা। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ কমার আগের অংশটাকে রিপোর্টিং ভার্ব কিংবা সংক্ষেপে আরবি বলা হয়, আর কমার পরের অংশটা আই মিন ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে ওটাকে রিপোর্টেড স্পিচ কিংবা সংক্ষেপে আরএস বলা হয়। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ন্যারেশনের মধ্যে কয় ধরনের পরিবর্তন দেখা দেয়, অর্থাৎ কয়টি পরিবর্তন করলে আমাদের একটা ন্যারেশন সাকসেসফুলি আমরা করতে পারবো। আমি এখানে লিখেছি 6 changes take place in narration। একটা ন্যারেশন করার সময় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় নরমালি 6টা পরিবর্তন করতে হবে। You have to do 6 changes if you want to turn a direct narration into indirect narration. Now come to the point. আমি এখানে এই 6টা পরিবর্তনকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 এ আজকে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব: রিপোর্টিং ভার্বের পরিবর্তন, টেন্সের পরিবর্তন এবং পার্সন পরিবর্তন। পার্ট 2 তে আমি সেন্টেন্সের নেচার, স্ট্রাকচার এবং পাংচুয়েশন মার্কের পরিবর্তন নিয়ে কথা বলবো, কনজাংশনের ব্যবহার নিয়ে কথা বলবো এবং নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দে পরিণত হয় এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় প্রথম যে তিনটি পরিবর্তন আমাদের করতে হয় ওই পরিবর্তনটা আমরা একটু দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তুমি একটু লক্ষ্য করো, আমাদের প্রথম পরিবর্তনটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন একটা প্রেজেন্টেশন করতে যাব বা একটা সেন্টেন্সকে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন ফার্স্ট অফ অল যেটা পরিবর্তন করতে হয় এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তখন দেখো আমার সেন্টেন্সটা যদি অ্যাসারেটিভ হয়, খুব ভালোভাবে লক্ষ্য করো, সেন্টেন্স যদি অ্যাসারেটিভ হয় তাহলে সেট টু পরিবর্তন হয়ে কি হবে? আমার সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় সেক্ষেত্রেও সেট টু পরিবর্তন হয়ে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। দেন ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদেরকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য করো, আদেশ বোঝাতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে, উপদেশ বোঝাতে পারে, নিষেধ বোঝাতে পারে, তারপর অনুরোধ বোঝাতে পারে, দেন প্রস্তাব বোঝাতে পারে। তাহলে দুটো আমরা লিখে পেলি। আপাতত অ্যাসারেটিভে সেট টু থাকলে সেক্ষেত্রে আমরা told করে ফেলবো, ইন্টারোগেটিভে asked। এখন ইম্পারেটিভে এসে যদি আমাদেরকে আদেশ বোঝানো হয় সেক্ষেত্রে সেট টু পরিবর্তন হয়ে অর্ডারড হবে। কি হবে? অর্ডারড হবে। উপদেশ বোঝালে অ্যাডভাইসড। নিষেধাজ্ঞা বা নিষেধ বোঝালে সরাসরি আমরা ফরবেড লিখে দিব। ফরবেড লেখাটা সবচেয়ে বেশি সুবিধাজনক, কারণ আমরা যদি অ্যাডভাইস লিখি ক্ষেত্রে তাহলে এখানে অবশ্যই টু এর একটা নোট দেওয়া লাগবে। আর এখানে অনুরোধ বোঝালে সেক্ষেত্রে সেট টু পরিবর্তন হয়ে সরাসরি রিকোয়েস্টেড হবে। আর প্রস্তাব বোঝালে হয় সাজেস্টেড অর প্রপোজ টু। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের তিনটা এই যে রিপোর্টিং ভার্ব বা আরবি পরিবর্তনের মধ্যে তিনটা পরিবর্তন এভাবে করতে হবে। দেন যদি সেন্টেন্সটা কি হয়? অপটেটিভ হয় তাহলে আমাদের সেট টু পরিবর্তন হয়ে
either wished or কি prayed লেখা লাগবে। যদি আমাদের সেন্টেন্সটা এক্সক্লেমেটরি হয়ে থাকে তাহলে আমরা সেভ টুর পরিবর্তে exclaimed বা exclaimed with joy অথবা exclaimed with sorrow লিখতে পারো। এই হলো আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তোমরা আশা করি বুঝতে পেরেছো। অ্যাসার্টিভ হলে told, ইম্পারেটিভ ইন্টারোগেটিভ হলে asked, ইম্পারেটিভ আদেশ বোঝালে অর্ডার্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইস, নিষেধ বোঝালে ফরবিড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, প্রস্তাব বোঝালে সাজেস্টেড বা প্রপোজড টু, অপারেটিভ হলে উইশড বা প্রেড, এক্সক্লেমেটরি হলে এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো। এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারবো। এই হলো আমাদের ফার্স্ট পরিবর্তন। আশা করি সবাই বুঝতে পারছো। দেন আমাদের পরিবর্তন হবে টেন্সের পরিবর্তন। রিপোর্টিং ভার্ব যদি আমি মুছে দিচ্ছি, আশা করি তোমরা এটা স্ক্রিনশট বা পজ করে নোট ডাউন করে নিতে পারো। ওকে, সেকেন্ড পরিবর্তনটা হচ্ছে টেন্সের পরিবর্তন। এই টেন্সের পরিবর্তনটা করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, যদি রিপোর্টিং ভার্ব যদি কিসে হয়, ফার্স্ট টেন্সে থাকে, কিসে রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্সে থাকে, তাহলে আমাদের এখানে রিপোর্টেড স্পিচটা ডিরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট সিম্পলে যদি থাকে তাহলে কি হবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকতে পারে। লক্ষ্য করো, আমাদের রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে ডিরেক্ট নারেশন আর রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট সিম্পলে থাকে তাহলে সেটা ফার্স্ট সিম্পলে কনভার্ট হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আশা করি তোমরা টেন্সের পরিবর্তনটা বুঝতে পেরেছো। এখানে টেন্সের পরিবর্তনটা করার সময় আমাদেরকে অবশ্যই টেন্স সম্পর্কে, টেন্সের 12টা রুল সম্পর্কে, 12টা স্ট্রাকচার বা এক্সাম্পল সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু চেঞ্জ নারেশন ডিরেক্ট টু ইনডিরেক্ট। নাও রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্সেই থাকে তাহলে ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচ যদি কিসে হয়, ফার্স্ট সিম্পল হয়, যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যদি ফার্স্ট পারফেক্ট হয়, এন্ড আলটিমেটলি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কিভাবে আমাদেরকে পরিবর্তন করা লাগবে একটু খেয়াল করে সবাই। যদি ফার্স্ট সিম্পল টেন্স যদি থাকে তাহলে আমাদের এটা পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্টে পরিণত হবে। যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমাদের ইনডিরেক্ট নারেশনে এই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট হয়ে যাবে। ওকে, যদি ফার্স্ট পারফেক্ট কিংবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে এই দুই ক্ষেত্রে নো চেঞ্জ, কোনো পরিবর্তন করা লাগবে না। তো প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্সে থাকে প্রায় দেখা যায় বেসিক্যালি রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সেই থাকে, ঠিক আছে। এখন এই সময় ডিরেক্ট নারেশনে যদি আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে
তাহলে আমরা ইনডিরেক্ট নারেশন করার সময় পাস্ট টেন্সে কনভার্ট করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে হবে। এট দ্য সেম টাইম রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স থাকে এবং ওই ক্ষেত্রে ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট সিম্পল হয় তাহলে ইনডিরেক্ট নারেশন করার সময় সেটা ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। আর যদি এখানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে সেটা ডিরেক্ট করার সময় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে হবে। ফাইনালি রিপোর্টেড স্পিচে যদি ডিরেক্ট নারেশনে ফার্স্ট পারফেক্ট কিংবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে এই ক্ষেত্রে কোনো টেন্সের পরিবর্তন করতে হবে না, হুবহু বসে যাবে। আশা করি তোমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন এবং টেন্সের পরিবর্তন এই দুটো জিনিস সহজে বুঝতে পারছো। তাহলে আমি এবার 3 নাম্বার পরিবর্তনে আসতেছি। আমাদের 3 নাম্বার পরিবর্তনটা হচ্ছে পার্সন পরিবর্তন। তুমি যদি একটা নারেশন করতে চাও, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা গ্রামাটিক্যাল পয়েন্ট, তুমি টেন্স বলো, পার্সন স্পিচ বলো, পার্সন পরিবর্তন বলো, নাউন প্রোনাউন বলো, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমার একটা ক্লিয়ারেন্স থাকতে হবে। যদি না থাকে তাহলে তুমি প্রত্যেকটা জায়গায় গিয়ে তুমি আটকে যাবে। ইজিলি বা পারফেক্টলি তুমি অ্যাকিউরেটলি তুমি জিনিসটা সলভ করতে পারবে না। তাহলে দেখো আমাদের 3 নাম্বার চেঞ্জটা হচ্ছে যে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট টু নারেশন চেঞ্জ করব তখন 3 নাম্বার পরিবর্তনটা হচ্ছে পার্সন পরিবর্তন, চেঞ্জ অফ পার্সন। এই পার্সন পরিবর্তনটা আমরা কিভাবে করব? আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা স্ট্রাকচারাল ফাংশন দিচ্ছি। আমাদের এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা সবাই জানি কমার আগের ক্লজ থেকে আমরা রিপোর্টিং ভার্ব বলি, আর ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ ক্লজ থেকে আমরা রিপোর্টেড স্পিচ বা আরএস বলি। এখন খেয়াল করো, যদি এখানে অবশ্যই আমরা সবাই জানি এখানে অবশ্যই কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। ওকে, এই দুইয়ের মাঝখানে ভার্ব থাকবে। কত ভালো করে বুঝো, আশা করি ইনশাআল্লাহ সবাই ইজিলি বুঝতে পারবে। সবাই লক্ষ্য করো, আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দেখালাম। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যে কোনো একটা থাকতে পারে। ওকে, এখন কথা হচ্ছে যে আমি কিভাবে, হাউ ক্যান আই চেঞ্জ ইন পারসন টু ডু ডিরেক্ট ইনটু ইনডিরেক্ট। যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা কাকে ফলো করবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের কোন শব্দটাকে বা কোন সাবজেক্ট বা অবজেক্ট এর মধ্যে কোনটাকে ফলো করবে সে। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে আমাদের পারসন পরিবর্তন করতে হবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে পারসন পরিবর্তন করা লাগবে। ওকে, এবার যদি রিপোর্টিং ভার্বে যদি রিপোর্টেড স্পিচে বা আরএস এ যদি সেকেন্ড পারসন থাকে তখন ইনডিরেক্ট নারেশন করার সময় আমাদেরকে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে পারসন পরিবর্তন করতে হবে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এবার যদি রিপোর্টেড স্পিচে যদি কি থাকে, থার্ড পারসন থাকে, তাহলে এখানে মনে রাখতে হবে there is no change, এর কোনো পরিবর্তন হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। ইনশাআল্লাহ আমি যে সিস্টেমে বোঝাচ্ছি তোমরা যদি ভালো করে বুঝতে পারো
I am trying my best to make you understand about the changes in narration. So hopefully তোমরা সবাই এই প্রথম তিনটা চেঞ্জ পরিবর্তন বুঝতে পেরেছো। তো ইনশাআল্লাহ বাকি যে তিনটা পয়েন্ট বাকি আছে এই তিনটা পয়েন্ট আমি পার্ট 2 তে আলোচনা করব। দেখা হবে তখন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।